থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল। মাধ্যমিক পরীক্ষা 2025 ভৌত বিজ্ঞানের সাজেশন দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যে বিষয়টি বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি যে খুব ভালো স্টুডেন্ট যারা তাদের জন্য এই সাজেশন নয়। সাজেশন ভিত্তিক পড়াশোনা করে বা সাজেস্টিভ পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করা যায় না। সাজেশন মানে হলো বিগত কয়েক বছরের প্রশ্নাবলী ঘেঁটে কোন কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আসতে পারে যেগুলো গত কয়েক বছরে আসেনি সে বিষয়ে একটা অনুমান করা এবং ধারণা করা যে এই প্রশ্নগুলি এবারে পরীক্ষায় আসতে পারে। শুরু করছি ভৌত বিজ্ঞানের সাজেশন। কোন প্রশ্নগুলি এবারের মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো আমি শেষের দিক থেকেই শুরু করছি। শেষের দিক বলতে জৈব যৌগ রয়েছে। জৈব যৌগ থেকে গত বছরে ডিনিচার্ড স্পিরিট কি চলে এসেছে। তো এখান থেকে ডিনিচার্ড স্পিরিটের ব্যবহারটা আসতে পারে। ডিনিচার্ড স্পিরিট কী কাজে ব্যবহার করা হয় তাই এটা দেখে রাখবে। তারপরে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহারগুলো চলে এসেছে গতবারে, তাই গতবারে এসেছে মানে এবারে আসার সম্ভাবনা কম। তাই এবারে ইথাইল অ্যালকোহলের সঙ্গে যে অ্যাসিটিক অ্যাসিডের একটা বিক্রিয়া রয়েছে, এস্টারিফিকেশন বিক্রিয়া, এই বিক্রিয়াটি এবারের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে ইথাইল অ্যালকোহলের ব্যবহার গতবারে চলে এসেছে। এবারে ইথাইল অ্যালকোহলের একটি বিক্রিয়া রয়েছে, নিরুদন বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে এদিক থেকে দেখছি আমি পলিমারের মধ্যে জৈব ভঙ্গুর পলিমার রয়েছে, বায়োডিগ্রেডেবল যেগুলো, সেলুলোজ, শর্করা, প্রোটিন, স্টার্চ, এগুলো একটু দেখে রাখবে। আর জৈব অভঙ্গুর নন বায়োডিগ্রেডেবল পলিথিন, টেফলন, পিভিসি এগুলো রয়েছে। এগুলো কয়েক বছর ধরে আসেনি বলে পলিমারের নাম পলিথিন, তার মনোমারের নাম কি, ব্যবহার কি। টেফলন হচ্ছে পলিমারের নাম, তার মনোমার টেট্রাফ্লুরোইথিলিন। পিভিসি পলিমারের নাম, তার মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড। সংকেত সহ এগুলো দেখবে, মানে পলিথিন, টেফলন, পিভিসি এই তিনটা পলিমার, এই বিষয়টা একটু দেখে রাখবে। তারপর এদিকে ব্রোমিনের সংযোজন রয়েছে। ইথিলিনের সঙ্গে যে হাইড্রোজেনের সংযোজন আর অ্যাসিটিলিনের সঙ্গে যে হাইড্রোজেনের সংযোজন, এই দুটো সংযোজনের মধ্যে একটি আসতে পারে এবারে। তো ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন আর অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের সংযোজন দেখে রাখবে। ব্রোমিন জলের মধ্যে অ্যাসিটিলিনের বিক্রিয়াটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা গতবারে এসেছে শুধু সংকেতটা। আর এখান থেকে অ্যাসিটিলিনে হাইড্রোজেনের সংযোজন বললাম, ইথিলিনে হাইড্রোজেনের সংযোজন বললাম, এখানে একটা ব্রোমিনের সংযোজন রয়েছে। ডাবল যেগুলো টিক মেরেছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। ইথিলিনের পলিমারাইজেশন গতবার আসেনি, কিন্তু 23 সালে এটা এসেছে। তো 23 সালে আসলে 25-এ আসতে পারে, সম্ভাবনা খানিকটা কম হলেও পড়ে রাখতে হবে। এদিক থেকে আমরা সিএনজি, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, তার প্রধান উপাদান মিথেন, ব্যবহার করা হয় রান্নার কাজে, জ্বালানির কাজে, যানবাহনের কাজে। আর এদিক থেকে এলপিজি, মুখ্য উপাদান বিউটেন, জ্বালানির কাজে ব্যবহার করা হয়। তারপরে অ্যাসিটিলিনের ব্যবহার ইম্পর্টেন্ট রয়েছে। কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টির জন্য, ঝালাইয়ের কাজে অক্সিঅ্যাসিটিন শিখা তৈরির জন্য অ্যাসিটিলিন ব্যবহার করা হয়। ইথিলিনের ব্যবহার এসেছে গতবার, তবুও প্রশ্নটা একটু পাল্টে অন্যভাবে আসতে পারে, কারণ ইম্পর্টেন্ট খুব বেশি এটা। কাঁচা ফল পাকাবার জন্য ইথিলিন ব্যবহার করা হয়। পলিথিন তৈরি করতে ইথিলিন গ্যাস লাগে। মাস্টার্ড গ্যাস, বিষাক্ত মাস্টার্ড গ্যাস তৈরি করতে লাগে। তাই এগুলো জেনে রাখবে। গতবার আসছিল ইথিলিনের ব্যবহার লেখো, এবার হয়তো অন্যভাবে প্রশ্নটা আসতে পারে। মিথেনের ব্যবহার কার্বন ব্ল্যাক, ছাপার কালি, টাইপরাইটারের ফিতা, জুতোর কালি, টায়ার এগুলো প্রস্তুত করতে লাগে, এগুলো দেখে রাখবে। আমি মার্কিং করে রেখেছি। এদিক থেকে সমবায়বতা থেকে অবস্থান ঘটিত সমবায়তাটা একটু দেখে রাখবে। আর এখানে অ্যালকাইনের যে সাধারণ সংকেত, অ্যালকেন
সম্পৃক্ত জৈব যৌগ CnH2 অ্যালকিন +2টা কমে গেল হাইড্রোজেন থেকে, অ্যালকাইন আরও 2 মাইনাস হয়ে গেল, অর্থাৎ অ্যালকেনের সাধারণ সংকেত CnH2 সেখান থেকে হাইড্রোজেন দুটো দুটো করে কমে গিয়ে অ্যালকিন এবং অ্যালকাইনের সাধারণ সংকেত তৈরি হয়েছে। এগুলো মনে রাখতে হবে। সরলতম অ্যালকেন যৌগ, সরলতম অ্যালকিন যৌগ, সরলতম অ্যালকাইন যৌগের নাম, সংকেত, গঠনমূলক সংকেত জানতে হবে। এদিক থেকে কার্যকরীমূলক ইম্পর্টেন্ট রয়েছে। এবার কার্যকরীমূলক কাকে বলে, কার্যকরীমূলকের নাম, সংকেত এবং যে যৌগে থাকবে সেই যৌগের নাম কি, এগুলো একটু দেখবে। হাইড্রক্সিল, ফরমাইল, এদিকে কিটো, কার্বক্সিল, এই সমস্তগুলো দেখে রাখবে। তারপর এখান থেকে বললাম মিথেন, ইথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এদের যে গঠনগত সংকেত সেগুলো দেখবে। মিথেনের গঠন কেমন, সমচতুস্তলকীয়, ভ্যান টপ এবং লাবেলের মতবাদ অনুযায়ী প্রথম প্রচার করেন ভ্যান টপ এবং লাবেল। কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতা অন্তর্ভুক্ত কোণের মান 109 ডিগ্রি 28 মিনিট। কার্বনের ক্যাটিনেশন ধর্মের জন্য প্রচুর যৌগ পাওয়া যায়, জৈব যৌগ। জৈব যৌগের প্রধান উপাদান কার্বন, কার্বন ছাড়া জৈব যৌগ হয় না। জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য, দুটি পার্থক্য লেখো আসতে পারে, সেখান থেকে ইম্পর্টেন্ট কয়েকটা আমি টিক মেরে রেখেছি, যেগুলো খুব সহজ মনে হবে সেগুলো মুখস্থ রাখবে। নম্বর পাওয়াটা বড় কথা, তাই যেগুলো মনে থাকবে সেগুলাই মুখস্থ করবে, সমস্ত পার্থক্য মনে রাখার দরকার নেই। এদিক থেকে প্রথম অ্যামোনিয়াম সায়ানেটকে বিজ্ঞানী ভোলার উত্তপ্ত করে পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া প্রস্তুত করেন, সেটা দেখবে। কোলবে অ্যাসিটিক অ্যাসিড প্রস্তুত করেন, এই সমস্ত বিষয় এখানে রয়েছে। এরপরে নেক্সট চ্যাপ্টার ধাতু বিদ্যা। এখান থেকে কি দেখবে, এখান থেকে যেটা রয়েছে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপারের পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয়। কেন? অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয়, কারণ বিষ জাতীয় বিষাক্ত লবণ তৈরি করে এই সমস্ত ধাতু অ্যাসিডের সংস্পর্শে, সেগুলো একটু দেখবে। মরচের থেকে প্রশ্ন গতবার এসেছে, তো মরচের সাধারণ সংকেত রয়েছে Fe2O3XH2O, মরচের সাধারণ সংকেত শোধক ফেরিক অক্সাইড মরচে। কার্বন ডাইঅক্সাইড মরচে ধারাকে ত্বরান্বিত করে, একটু জেনে রাখবে। ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া, এই যে একটা সংকেত রয়েছে দেখবে। থার্মিট পদ্ধতি এবারের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, স্পট ওয়েল্ডিং বা ঝালাই, সেই থার্মিট পদ্ধতিটা ইম্পর্টেন্ট রয়েছে দেখবে। কোন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয়, যদিও গতবার এসেছে একটা, তবু তড়িৎ বিজারণ বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, বিশেষ করে অ্যালুমিনিয়ামটা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, ধাতু নিষ্কাশন মনে রাখবে। কার্বন বিজারণটা গতবার এসেছে, জিঙ্ক কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় ধাতু নিষ্কাশনটা। তাপীয় বা শতবিজারণীতে প্লাটিনাম, এজি মানে সিলভার, মার্কারি, কপার এগুলো নিষ্কাশন করা হয়। মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা, মুক্ত অবস্থায় সোনা, প্লাটিনাম এগুলো পাওয়া যায়। ধাতু নিষ্কাশন একটি বিজারণ বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট কথাটা, এই রাসায়নিক বিক্রিয়াটা মনে রাখবে। এদিক থেকে বিভিন্ন ধাতু যে রয়েছে তাদের আকরিকের নাম আর সংকেত সবগুলা মুখস্থ রাখার প্রয়োজন নেই, যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলা মনে রাখার চেষ্টা করবে। এদিক থেকে ধাতু সংকর, ধাতু সংকরের সমস্ত মনে না রাখলেও যেগুলো আমি হাইলাইট করেছি সেগুলো ইম্পর্টেন্ট বেশি, সেগুলো মনে রাখবে। অ্যামালগাম কাকে বলে? ধাতু সংকরের একটি উপাদান পারদ বা মার্কারি হলে তাকে অ্যামালগাম বলে। টিনের অ্যামালগাম রয়েছে, তারপরে জিঙ্কের অ্যামালগাম রয়েছে, সোনার অ্যামালগাম রয়েছে, রূপার অ্যামালগাম রয়েছে। কোনটা কি কাজে লাগে এখানে রয়েছে, একটু দেখবে। যেমন দাঁতের চিকিৎসায় রূপোর অ্যামালগাম, আয়না প্রস্তুত করতে টিনের অ্যামালগাম ব্যবহার করা হয়। দস্তা বা জিঙ্কের ব্যবহারের মধ্যে ইম্পর্টেন্ট রয়েছে, ড্রাই সেল তৈরি করতে জিঙ্ক লাগে। আর গ্যালভানাইজেশন যাকে বলছে, লোহার উপর যাতে মরিচা না পড়ে সেজন্য জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, যাকে গ্যালভানাইজেশন বলে। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যবহার জিঙ্কের। জিঙ্ক হোয়াইট নামের সাধারণ তৈরি করতে
জিঙ্ক ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়াম বিমান মোটরগাড়ির কাঠামো তৈরিতে ব্যবহার করা হয় এবং রংবাজি তৈরি করতে প্রস্তুত করতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। ইম্পর্ট্যান্ট, মাধ্যমিকে এসেছে বেশ কয়েকবার। আর তামা বা কপার, সেগুলা বিশেষ করে সংকর ধাতু তৈরি করতে ব্যবহার করা হয়, মুদ্রা তৈরি করতে ব্যবহার করা হয়। এই সমস্ত ব্যবহার রয়েছে, একটু দেখে নেবে। এর আগের চ্যাপ্টার রয়েছে অজৈব রসায়ন, যেটা রয়েছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প, অজৈব রসায়ন। এখান থেকে ইম্পর্টেন্ট রয়েছে এবারের জন্য নাইট্রোজেন সংবন্ধন। বায়ুর নাইট্রোজেন কি করে মাটিতে সংবদ্ধ হয়, তার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ রয়েছে, সেগুলো দেখবে। এই তিনটা ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট। তারপরে নাইট্রোজেনের সঙ্গে ক্যালসিয়াম কার্বাইডের যদি বিক্রিয়া হয় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বাদামি বর্ণের মিশ্রণ তৈরি হয়, যাকে নাইট্রোলিন বলে। রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত হয়, জমিতে সার হিসাবে ব্যবহৃত হয়। এটা ইম্পর্টেন্ট রয়েছে। নাইট্রোজেনের সক্রিয়তা কম, কারণ নাইট্রোজেনের অণুতে দুটি পরমাণু ত্রিবন্ধন, সমযোজী ত্রিবন্ধন দ্বারা যুক্ত, তাই সহজে বিক্রিয়া করতে চায় না, ভাঙতে চায় না, সেজন্য রাসায়নিক সক্রিয়তা কম। প্রশ্ন আসতে পারে নাইট্রোজেন অণুর রাসায়নিক সক্রিয়তা কম কেন, তাই এটা দেখে রাখবে। তারপরে এদিকে নাইট্রোজেনের ব্যবহার কি। বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন ব্যবহার করা হয়, হিমায়ক রূপে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, ক্রায়ো সার্জারিতে তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। তাছাড়া নাইট্রোজেন ঘটিত প্রচুর সার রয়েছে, এগুলো দেখবে। নাইট্রোজেনের প্রস্তুতি, পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতি, কোন কোন রাসায়নিক পদার্থ প্রয়োজন হয় ইত্যাদি ইত্যাদি, সমিত সমীকরণ, এগুলো দেখে রাখবে। রূপার দ্রব্য বা তৈলচিত্র কিছুদিন পর কালো হয়ে যায় হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য। সিলভার সালফাইড এবং লেড সালফাইড উৎপন্ন হয় বলে, এটা একটু পড়ে রাখবে ভালো করে। এদিকে হাইড্রোজেন সালফাইডের যে বিজারণ ধর্ম রয়েছে, এই বিজারণ ধর্মটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার হাইড্রোজেন সালফাইড পচা ডিমের গন্ধযুক্ত বিষাক্ত গ্যাস, এটা জানো তোমরা। এই দিক থেকে নেসলার বিকারক, নেসলার বিকারকটা কি? অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে ব্যবহৃত হয় নেসলার বিকারক। আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ধনাত্মকমূলক বা ক্যাটায়নের শনাক্তকরণে ব্যবহার করা হয় অ্যামোনিয়ার জলীয় দ্রবণ বা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। এই দুটো বিক্রিয়া রয়েছে এখানে, দেখবে। অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ইম্পর্টেন্ট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এদিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে অ্যামোনিয়ার যদি বিক্রিয়া হয়, তাহলে অ্যামোনিয়া গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড একটি গ্যাস, অথচ দুটি গ্যাসের বিক্রিয়ায় তৈরি করে একটা কঠিন পদার্থ অ্যামোনিয়াম ক্লোরাইড। মাধ্যমিকে ইম্পর্টেন্ট, দুটি গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় কঠিন পদার্থ তৈরি হয়, উদাহরণ দাও, অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় ঠান্ডা করা হয় কেন? প্রচুর চাপে থাকে, তাই ঠান্ডা করে নিতে হয় আগে, তাহলে চাপটা কমে যায়। আর না হলে ছিপি খোলার সঙ্গে সঙ্গেই অতিরিক্ত চাপের কারণে অ্যামোনিয়া বেরিয়ে এসে চোখে মুখে পড়বে, ক্ষতি করে। অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য। অ্যামোনিয়াকে সংগ্রহ করা হয় পোড়াচুনের মাধ্যমে, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ফসফরাস পেন্টক্সাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা নয়, এটা দেখবে। তারপরে ধাতু তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টার, এখানে একটা জিনিস লিখে রেখেছি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করা হয়। অ্যানোড মাড কি? কোন কোন ধাতু থাকে? তোমরা জানো যে অত্যন্ত দামি সোনা, রূপা, প্লাটিনামের মতো দামি ধাতুগুলি অ্যানোড মাডে থাকে, তাই অ্যানোড মাড কি, কোন কোন ধাতু থাকে, এগুলা জেনে রাখবে। তড়িৎ লেপন থেকে প্রশ্ন এসেছে গতবার, বেশি নাম্বার পেতে গেলে একটু করে দেখে রাখবে যে কোন তড়িৎ বিশ্লেষ্য, কোন তড়িৎদ্বার ব্যবহার করা হয় কোন পদার্থের উপর, কোন পদার্থের লেপন দিতে গেলে। এবার তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া হয়, অ্যানোডে জারণ বিক্রিয়া হয়। ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ মনে রাখতে হবে। এবং তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ তড়িৎ ব্যবহার করা হয়। জলের তড়িৎ বিশ্লেষণে প্লাটিনাম পাত ব্যবহার করা হয়। ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস, অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।
বিশুদ্ধ জল তড়িৎ বিশ্লেষণ হয়, তাই হালকা অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড মেশানো হয় আয়নীভবন ঘটানোর জন্য। তড়িৎ বিশ্লেষে মুক্ত আয়নগুলি তড়িৎ পরিবহন করে ক্যাটায়ন অ্যানায়ন, আর ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন ঘটে। মৃদু তড়িৎ বিশ্লেষ্য তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ পড়বে। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায়। এবার তার আগের চ্যাপ্টার রয়েছে সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন। এখান থেকে দেখবে লুইস ডট গঠন, গতবার আসেনি, তাই এবার জল, H2O, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন, এই 5টা এখানে বলেছি। আশা করি এদের মধ্যে ইলেকট্রন ডট গঠন যেটা রয়েছে, লুইস ডট গঠন, সেটা কমন পড়বে। এই যে এখানে হাইলাইট করা আছে, এগুলো প্র্যাকটিস করবে। তারপরে এদিকে NaCl এর ডট গঠন, লিথিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম অক্সাইড, এদের গঠন কীভাবে হয়, তড়িৎযোজী বন্ধনীতে হয়, সেগুলো দেখে রাখবে। দ্বৈত সূত্র, দ্বৈত সূত্রটা কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, এদের 2টি ইলেকট্রন পূরণ করার যে বৈশিষ্ট্য সুস্থিত হওয়ার জন্য, যা দ্বৈত সূত্র বলা হয়, হিলিয়ামের মতো হওয়ার চেষ্টা করে হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম। এই দ্বৈত সূত্রটা মনে রাখবে। আয়নীয় যৌগ বা তড়িৎ যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, যেমন জলে দ্রাব্য, আর সমযোজীগুলা বেনজিন, কেরোসিন, এরকম অধ্রুবীয় দ্রাবকে দ্রাব্য, এগুলো দেখবে। তারপরে আমাদের রয়েছে পর্যায় সারণী। পর্যায় সারণীতে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? তড়িৎ ঋণাত্মক সবথেকে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, আর তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে সিজিয়াম। এটা মনে রাখতে হবে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। আয়নীয় শক্তি বা আয়নীভবন বিভব যেটা রয়েছে সেটা গতবার এসেছে, তবু এখান থেকে এখন প্রশ্ন একটু অন্য টাইপের আসছে, মানে গতবার এসেছে যেটা সেখান থেকে সাইড করে অন্যভাবে প্রশ্নটা জিজ্ঞাসা করে। সংজ্ঞা, সূত্র, ডাইরেক্ট সেরকম প্রশ্ন এখনকার মাধ্যমিক পরীক্ষাতে কম থাকে। এদিক থেকে হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। মেন্ডেলিভ বলেছেন কেন দুষ্ট মৌল বলা হয়, যে এক এ শ্রেণীর ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য রয়েছে, আবার 7B এর হ্যালোজেন মৌলগুলোর সঙ্গে ধর্মের সাদৃশ্য রয়েছে। কী কী সাদৃশ্য সেগুলো দেখবে। ক্ষার ধাতুর নামগুলি অবশ্যই মনে রাখতে হবে। এদিক থেকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু 2 নং শ্রেণীতে যেগুলো রয়েছে এদের নামগুলো মনে রাখতে হবে। হ্যালোজেন মৌল 17 নম্বর শ্রেণীতে রয়েছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো মনে রাখতে হবে। এগুলো ইম্পর্টেন্ট রয়েছে কয়েকটা শ্রেণীর মৌল। নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস যেগুলো রয়েছে, সম্ভ্রান্ত মৌল বা এদেরকে বলে সেতু মৌল বলা হয়। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো বিরল গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস, সেতু মৌল, নোবেল গ্যাস, সম্ভ্রান্ত মৌল, বিভিন্ন নামে বলা হয়। তারপরে সন্ধিগত মৌল স্থায়ী রঙিন জটিল যৌগ গঠন করে, এদের একাধিক যোজ্যতা থাকে। ইউরেনিয়ামোত্তর মৌল যেগুলো রয়েছে, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম সামান্য পরিমাণে পাওয়া যায় যেগুলা। আধুনিক দীর্ঘ পর্যায় সারণী, যাকে বোরের পর্যায় সারণী বলে, 7টি পর্যায় 18টি শ্রেণী রয়েছে। আর যেটা মেন্ডেলিভের পর্যায় সারণী, আধুনিক পর্যায় সূত্রটা দরকার, যে পারমাণবিক গুরুত্ব নয়, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মগুলি। পারমাণবিক সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এই যে নতুন সংশোধিত পর্যায় সূত্র, সেটা মুখস্থ করতে হবে। 7টি পর্যায় 9টি শ্রেণী ছিল। প্রথমে ডোবেরিনের ত্রয়ী সূত্র বলা যায় না, আসতে পারে, একটু মুখস্থ রাখবে। এবার পরমাণু নিউক্লিয়াস থেকে নিউক্লিয় সংযোজনটা ইম্পর্টেন্ট রয়েছে। নিউক্লিয় সংযোজন, সূর্য, নক্ষত্রের যে এত উষ্ণতা, তার মূল কারণ হচ্ছে নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় বিভাজনের কিছু ব্যবহারিক প্রয়োগ রয়েছে। বোমা তৈরি করা হয় পারমাণবিক বোমা নিউক্লিয় বিভাজনের, ভালো কাজেও করা হয়। নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয় বিভাজনকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তো নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন জানতে হবে। ভর বিচ্যুতি ও ভর ত্রুটি, এই যে সমীকরণটা রয়েছে এটা দেখবে। বন্ধন শক্তি কাকে বলে। তারপরে এদিকে তেজস্ক্রিয় মৌল, যেগুলো কৃত্রিম তেজস্ক্রিয় মৌল, কী কাজে লাগে এখানে রয়েছে। যেমন তেজস্ক্রিয় কার্বন পরমাণু থেকে
জীবাশ্ম, প্রাচীন বস্তুর বয়স, পৃথিবীর বয়স ইত্যাদি জানা যায়। তেজস্ক্রিয় আয়োডিন, কোবাল্ট ক্যান্সার রোগের চিকিৎসা ব্যবহৃত হয়। তেজস্ক্রিয় আয়োডিন, থাইরয়েড, এগুলো দেখবে। আলফা বিটা গামা, আলফা নিঃসরণে কি পরিবর্তন ঘটে? পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়, ভর সংখ্যা 4 কমে যায়। যেহেতু আলফার পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা 4, সেটা নির্গত হলে ওগুলো কমে যাবে। বিটা কণার যদি নিঃসরণ হয় তাহলে একটা পারমাণবিক সংখ্যা বাড়বে কিন্তু ভর সংখ্যা একই থাকবে। আর গামা রশ্মি নির্গমনের ফলে নতুন কোনো মৌল তৈরি হয় না। যদিও এটা গতবার এসেছে আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতা, আধান, এই সমস্ত বিষয় নিয়ে, তবু কিছু জিনিস রাখবে মনে, কারণ শর্ট প্রশ্নে দিয়ে দিতে পারে। গামা রশ্মির গতিবেগ হচ্ছে আলোর গতিবেগের সমান, মানে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভেদন ক্ষমতা কার বেশি, ভেদন ক্ষমতা কার কম? তেজস্ক্রিয় মৌলের নাম, কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নাম, এগুলো জানা দরকার। এরপরে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল সমবায়ে যুক্ত। লাইভ তার, নিউট্রাল তার এবং আর্থিং তারের বর্ণ কিরূপ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সেগুলো দেখবে। 3 পিন প্লাগের মোটা পিনটি আর্থিং পিন, এটা জানা দরকার। এদিক থেকে ডিসি অপেক্ষা এসির সুবিধা কি, ডিসির থেকে এসির অসুবিধা কি, ডিসি এবং এসি সম্পর্কে জানতে হবে সুবিধা অসুবিধাগুলি। তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের যে সূত্রাবলী রয়েছে, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং লেঞ্জের সূত্র, যাকে শক্তির নিত্যতা সূত্র বলা হয়, এই সূত্রগুলো মুখস্থ করবে। ডিসি মোটরের ব্যবহার কি? বার্লোর চক্রে ঘূর্ণনের, এখান থেকে প্রশ্ন বানিয়ে দিতে পারে যে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দেওয়া হলো, তাহলে বার্লোর চক্রের ঘূর্ণনের গতি বেড়ে যাবে না কমে যাবে না উল্টে যাবে, কি হবে? চৌম্বক ক্ষেত্রের অভিমুখ পরিবর্তন করলে কি হবে? তড়িৎ প্রবাহের অভিমুখ, চৌম্বকের মেরুদয়ের অভিমুখ সব উল্টে দিলে কি হবে? এই সমস্ত বিষয় এখানে রয়েছে, এগুলো দেখতে হবে। বার্লোর চক্রের ঘূর্ণন ফ্লেমিংয়ের বামস্ত নিয়ম অনুযায়ী হয়, ফ্লেমিংয়ের বামস্ত সূত্রটা মুখস্থ করবে। এদিকে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আসতেই পারে, 2-1টা সূত্র বা নিয়ম, সেগুলো দেখবে। আর ভাস্বর, ল্যাম্প, সিএফএল, লেডের মধ্যে যে কিছু পার্থক্য রয়েছে, লেডে পারদজনিত দূষণ থাকে না, সিএফএলে পারদজনিত দূষণ থাকে, ভাস্বর ল্যাম্পে থাকে না। ভাস্বর ল্যাম্পে ইলেকট্রিসিটি নষ্ট হয় বেশি, সিএফএলে মাঝারি মানের, লেডে অনেক কম তড়িৎ শক্তি নষ্ট হয় তাপ শক্তির উৎপাদনের জন্য। বেশিরভাগটাই আলোক শক্তি হিসেবে পাই, তাই লেড ব্যবহার করা ভালো, ইত্যাদি ইত্যাদি। কোন একটা বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট লেখা আছে, এখান থেকে আমরা কি কি জানতে পারি? তার রোধ কত, তার তড়িৎ প্রবাহ মাত্রা কত, 220 ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করলে সর্বোচ্চ উজ্জ্বলতায় আলো দেবে, সেকেন্ডে কত, 100 ওয়াট মানে 100 জুল সেকেন্ডে তড়িৎ শক্তি খরচ হবে। বিওটি কি, বিওটি কিসের একক? 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? এই যে 3.6 × 10⁶ জুল, এই বিষয়গুলো দেখবে। তড়িৎ ক্ষমতার এসআই একক ওয়াট, কিন্তু ব্যবহারিক তড়িৎ শক্তি পরিমাপ করা হয় বিওটি এককে, বোর্ড অফ ট্রেড ইউনিট যার পুরো নাম, যাকে আমরা চলতি ভাষায় ইউনিট বলি। যে বাড়িতে কত ইউনিট ইলেকট্রিসিটি আসলো, সেই ইউনিট আর কিছুই না, ওটা বিওটি। বৈদ্যুতিক ফিউজ টিন শেষে দিয়ে তৈরি, তার বৈশিষ্ট্য কি? তার গলনাঙ্ক নিম্ন, রোধাঙ্ক উচ্চ, শ্রেণী সময়ে যুক্ত করা হয়, দেখবে। 5 অ্যাম্পিয়ার ফিউজ তারের রেটিং বলতে কি বোঝায়? 5 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ শক্তি প্রবাহিত হলে গলে যাবে। ইলেকট্রিক ইস্ত্রি কোন ধাতু দিয়ে তৈরি? নাইক্রোম তার দিয়ে তৈরি, নিকেল, আয়রন, ক্রোমিয়াম। নিকেল, আয়রন, ক্রোমিয়াম, নাইক্রোম, সেখান থেকে শব্দটা এসেছে। যার রোধাঙ্ক উচ্চ, গলনাঙ্ক উচ্চ, কারণ এটা তড়িৎ প্রবাহের তাপীয় ব্যবহার, তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হবে, সেটাই চাই। তাই ইলেকট্রিসিটি, বৈদ্যুতিক হিটার, ইলেকট্রিক ইস্ত্রি, বৈদ্যুতিক হিটার, এগুলো তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যবহার। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র গত 2-1 বছর আসেনি, তাই আসার সম্ভাবনা রয়েছে। জুলের সূত্রগুলো 3টা সূত্র আছে, দেখবে। তারপরে রোধের সমবায়ের মধ্যে সমান্তরাল সমবায়ের সূত্র, সেখান থেকে অঙ্ক থাকতে পারে। শ্রেণী সমবায়ের সূত্র, তুল্য রোধ R = R1 + R2 + R3, এখান থেকে সূত্র আসতে পারে। পরিবাহীতে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক বৃদ্ধি পায়, অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়। আর অতি পরিবাহী উদাহরণ যেমন 4.2 কেলভিন তাপমাত্রায় পারদ, 7 কেলভিনে সীসা, এগুলো রয়েছে। পরিবাহিতাঙ্ক একক কি? মো মিটার ইনভার্স। রোধাঙ্কের একক ওহম মিটার, তাকে উল্টোলে মানে রোধাঙ্কের উল্টো হচ্ছে পরিবাহিতাঙ্ক, তাই ওহমটা মো হয়ে যায়, মিটারটা মিটার ইনভার্স হয়ে যায়। রোধাঙ্ক কাকে বলে দেখবে। পরিবাহিতাঙ্ক গতবার এসেছে, কাকে বলে, রোধাঙ্ক কাকে বলে আসতে পারে।
রোধের একক ওহম, রোধাঙ্কের ওহম মিটার, এসআইতে, সিজিএস ওহম সেন্টিমিটার বা স্টেট ওহম সেন্টিমিটার। অওহমীয় পরিবাহীর উদাহরণ সিলিকন, জার্মেনিয়াম যে অর্ধ পরিবাহী রয়েছে, ডায়োড, ট্রায়োড ইত্যাদি। এখানে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে কোন বিষয়ের উপর? কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে তড়িৎদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপর, সক্রিয় তরলের মধ্যে কতটা নিমজ্জিত রয়েছে তড়িৎদ্বয় তার উপর, সক্রিয় তরলের তাপমাত্রার উপর, গাঢ়ত্বের উপর ইত্যাদি ইত্যাদি। আর এটা গতবার এসেছে, অভ্যন্তরীণ রোধের সঙ্গে তড়িৎচালক বলের সম্পর্ক, এবারে সম্ভাবনা কম। ওহমের যে লেখচিত্র রয়েছে, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা এবং তার লেখচিত্র, ভিআই লেখচিত্র যেটা রয়েছে সেটা বলতে পারে লেখচিত্রটার স্বরূপ কেমন। তাহলে বলতে ওহমের সূত্র থেকে লেখচিত্র পাওয়া যায়, সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এই যে মূলবিন্দু থেকে সরলরেখা গেছে, মূলবিন্দুগামী সরলরেখা। I = Q/T, Q = IT। এখান থেকে ছোটখাটো প্রশ্ন আসতে পারে। আধান = তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। 1 ভোল্ট বলতে কি বোঝায়? 1 ভোল্ট বলতে বোঝায় এক বিন্দু থেকে অপর বিন্দুতে 1 কুলম্ব তড়িৎ আধান নিয়ে যেতে যদি 1 জুল কার্য করা হয় তাকে 1 ভোল্ট বলা হয়। ভোল্ট = কার্য বাই আধান। কুলম্বের সূত্রটা মুখস্থ করবে, তার গাণিতিক ফর্মুলাটা। এদিকে আমরা আলোতে বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়, সূর্যোদয় সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন, আর বিজ্ঞানী রেলের যে ফর্মুলা রয়েছে, রেলের ফর্মুলা I proportional to 1/λ⁴, অর্থাৎ বিক্ষিপ্ত আলোর তীব্রতা তার ব্যাসার্ধের চতুর্ঘাতের ব্যস্তানুপাতিক, সেটা দেখবে। বিক্ষেপণ কাকে বলে, আলোর ইম্পর্টেন্ট। এদিকে ইউভি রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মির ব্যবহার আর ক্ষতিকর প্রভাব একটু দেখে রাখবে। গামা রশ্মি যার কম্পাঙ্ক সব থেকে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, বলতে পারি কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্ক সব থেকে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তাহলে গামা রশ্মি হবে। এটা কচের ফর্মুলাটা মনে রাখবে, একবার এসেছিল। যৌগিক বর্ণ সাদা, মৌলিক বর্ণ হচ্ছে লাল, সবুজ, নীল মৌলিক বর্ণ। আলোর বিচ্ছুরণ কাকে বলে গতবার এসেছে, তাই অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদের দীর্ঘদৃষ্টি কেন হয়, দীর্ঘদৃষ্টি নিবারণের জন্য কোন প্রকার লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়, উত্তল লেন্স। দীর্ঘদৃষ্টি, স্বল্পদৃষ্টিতে হ্রস্ব লেন্স। কেন হয় হ্রস্ব দৃষ্টি, কী কারণ এখানে রয়েছে, কারণগুলো মনে রাখতে হবে। রৈখিক বিবর্ধন, প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা। ফোকাস তল কাকে বলে, উত্তল লেন্সকে অভিসারী লেন্স, অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়, কেন বলা হয়। আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও, ইম্পর্টেন্ট রয়েছে। ফোকাস তল কাকে বলে, প্রিজমের যে বিচ্যুতি কোণ ডেল্টা = I1 + I2 - A, এই ফর্মুলাটা আসতে পারে, এখান থেকে অঙ্ক আসতে পারে, ডেল্টা = I1 + I2 - A। আলোর চ্যাপ্টার থেকে অঙ্ক প্রতিবারই আসছে, তাই অঙ্কগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। এবার গোলীয় দর্পণের ব্যবহার, লেন্সের ব্যবহার, উত্তল লেন্সের ব্যবহার কি, অবতল লেন্সের ব্যবহার কি, উত্তল দর্পণের ব্যবহার কি, অবতল দর্পণের ব্যবহার কি। অবতল দর্পণ দাড়ি কামানোর কাজে লাগে, গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। আর উত্তল দর্পণ ভিউ ফাইন্ডার হিসাবে, মানে গাড়ির যে ড্রাইভার, মোটর গাড়ি হোক, স্কুটার হোক বা যে কোনো গাড়ি হোক, ড্রাইভারের পাশে যে আয়নাটা থাকে, দর্পণটা থাকে, ভিউ ফাইন্ডার, সেখানে উত্তল দর্পণ থাকে। এগুলো ব্যবহার মনে রাখতে হবে। R = 2F, বক্রতা ব্যাসার্ধ সমান ফোকাস দৈর্ঘ্যের ডবল, দ্বিগুণ। এটা প্রমাণটা এবং সূত্রটা মনে রাখতে হবে। তাপীয় রোধ, এবার তাপের চ্যাপ্টারে আসছি। তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য আর পার্থক্য কি, ইম্পর্টেন্ট রয়েছে। তাপীয় রোধের এসআই একক কি, তাপীয় রোধাঙ্কের এসআই একক কি, ইম্পর্টেন্ট রয়েছে। তাপীয় রোধ তড়িৎ রোধের সাদৃশ্য বৈসাদৃশ্য, ইম্পর্টেন্ট এবারের জন্য। সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মনে রাখতে হবে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক, এটা মনে রাখতে হবে। যে কোনো প্রসারণ গুণাঙ্কের একক, সে দৈর্ঘ্য হোক, আয়তন হোক, ক্ষেত্র হোক, তরল হোক, কঠিন হোক, গ্যাসীয় হোক, তাদের
সিজিএসে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পার ডিগ্রি সেন্টিগ্রেড, এসআইতে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পার কেলভিন। সিজিএসে পার ডিগ্রি সেন্টিগ্রেড, এসআইতে পার কেলভিন, এগুলো মনে রাখতে হবে। ইনভারের প্রসারণ গুণাঙ্ক প্রায় 0। দ্বিধাতাপপাতের ব্যবহার কি? থার্মোস্ট্যাটে ফায়ার অ্যালার্মে ব্যবহার করা হয়। সেন্টিগ্রেডে প্রসারণ গুণাঙ্ক কেলভিনে প্রসারণ গুণাঙ্ক সমান। মনে রাখতে হবে গ্যাসের আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, m = 2d। গ্যাসের বাষ্প ঘনত্ব প্রমাণ ঘনত্ব কাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক কি একটু জানবে। এখান থেকে অঙ্কই আসে বেশিরভাগ রাসায়নিক গণনা থেকে। ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটা মুখস্থ রাখবে। আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসগুলো আর আদর্শ গ্যাস থেকে বিচ্যুতের কারণ কি? দুটো কারণ রয়েছে, একটা সসীম আয়তনজনিত ত্রুটি, গ্যাসের আয়তনজনিত ত্রুটি রয়েছে, আর তাদের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বলের যে ত্রুটি রয়েছে, দুটো ত্রুটি। সেজন্য বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে না, তবে উচ্চ উষ্ণতায় নিম্ন চাপে বাস্তব গ্যাসগুলি কিছুটা হলেও আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে। আচ্ছা, আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কাকে বলে, তাদের মধ্যে একটা পার্থক্য জেনে রাখা দরকার। আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো, সেখান থেকে মোলার ভর, আদর্শ গ্যাস সমীকরণ থেকে মোলার ভর যে গণনা, m = WRT/PV, এখানে m এর একক কি, এই অঙ্কগুলো থাকে। আর কে বলা হয় মোলার গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক, তার মাত্রা। অ্যাভোগাড্রোর সূত্র, একই উষ্ণতায় একই চাপে সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, মুখস্থ রাখবে। আদর্শ গ্যাস বাস্তব গ্যাস এগুলো একটু পড়বে। চার্লসের সূত্র থেকে লেখচিত্রগুলো আসছে বেশিরভাগ সময়। ভি ভার্সেস ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলে উষ্ণতা, আর আয়তন এবং সেন্টিগ্রেড গ্যাসের উষ্ণতার লেখচিত্র। একটা মূলবিন্দু দিয়ে যাবে, যদিও মূলবিন্দু ঠেকবে না, আর একটা যদি সেন্টিগ্রেড স্কেলে হয় তাহলে বাইরে চলে আসবে, এরকম লেখচিত্র হবে। ডিটেলস তো এখানে বলতে পারছি না, কারণ শুধু ইম্পর্টেন্টগুলো বলার চেষ্টা করছি। তবু অনেকটা সময় হয়ে গেল, আধা ঘন্টা পেরিয়ে গেল। ভাই পরম উষ্ণতার স্কেল, কেলভিন স্কেল কাকে বলে? কেলভিন স্কেল সেন্টিগ্রেড স্কেলের মধ্যে সম্পর্ক কি? চার্লসের সূত্র থেকে পরম স্কেলের ধারণা কী করে পাওয়া যায়, এই বিষয়ে এখানে ক্যালকুলেশনটা আছে, দেখবে। পরম শূন্য উষ্ণতাকে পরম বলা হয় কেন? কারণ এর থেকে আর কম উষ্ণতা হতে পারে না, সেই জন্য চার্লসের সূত্র মনে রাখবে। আসার সম্ভাবনা কম, তবু আসতে পারে। আর বয়েলের সূত্র, বয়েলের সূত্রটা মুখস্থ করবে। চার্লসের সূত্রের ধ্রুবককে, বয়েলের সূত্রের ধ্রুবককে, লেখচিত্রগুলো ইম্পর্টেন্ট রয়েছে। চাপের এসআই একক নিউটন/বর্গমিটার, অথবা একে পাস্কেলও বলা যায়। আর প্রমাণ চাপের মান কত? 1.013 × 10⁻26 ডাইন পার বর্গ সেমি বা সেমি স্কোয়ার। পরিবেশের জন্য ভাবনায় কি রয়েছে? বায়োফুয়েলের ব্যবহার রয়েছে। এদিকে মিথেন হাইড্রেট যেটা রয়েছে তার সংকেত, মিথেন হাইড্রেটকে কিভাবে সংগ্রহ করা যায়। কার্বন ডাইঅক্সাইডকে প্রেসার দিয়ে প্রবেশ করাতে হবে, অথবা মিথেন হাইড্রেটকে উত্তপ্ত করেও মিথেন গ্যাস সংগ্রহ করা যায়। কয়লা খনির মধ্যে মিথেন রয়েছে। আর যেগুলা অচিরাচরিত শক্তি, অব্যবহৃত শক্তি বা পরিবেশ বান্ধব শক্তি বলে, সবুজ শক্তি বলে, পুনর্নবীকরণ শক্তি বলে, যে শক্তিগুলোর ব্যবহার পুরোদমে চালু হয়নি, পরিবেশ বান্ধব শক্তি, দূষণ হয় না, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি, এই শক্তিগুলোর নাম জানতে হবে। স্থিতিশীল উন্নয়ন সম্পর্কে প্রশ্ন আসতে পারে। জ্বালানির তাপন মূল্য, এসআই একক কি? এখান থেকে গ্রিন হাউস বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলাফল কয়েক বছর ধরে আসেনি। গ্রিন হাউস গ্যাসগুলোর নাম, তার মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, জৈব গ্রিন হাউস গ্যাস হচ্ছে মিথেন, এগুলো জানতে হবে। আর ওজোন গ্যাস স্তর পাতলা হয়ে যাচ্ছে, ওজোন লেয়ার ডিপ্লেশন, তার জন্য কি কি অসুবিধা হতে পারে। ওজোন গ্যাস পাতলা হওয়ার পিছনে সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন যৌগের ভূমিকা কি? যদি প্রশ্ন একটু কঠিন করতে চাই তাহলে এই প্রশ্নটা থাকতে পারে, সিএফসি গ্যাসের ভূমিকা ওজোন স্তর ধ্বংসের জন্য। ওজোন স্তর ধ্বংসের জন্য কে কে অংশগ্রহণ করে? নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সিএফসি, এই সমস্ত। ওজোন স্তর প্রাকৃতিকভাবে সৃষ্টি ধ্বংসে ক্রিয়ায় তারা সাম্যাবস্থায় থাকে, কিন্তু অতিরিক্ত এই সমস্ত গ্যাসের কারণে ধীরে ধীরে সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। প্রাকৃতিক সৌরপর্দা বলে ওজোন গ্যাসকে। এখান থেকে যদি বলি আমরা, ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে, ঘনমণ্ডল বলে, পরিবর্তনশীল স্তর বলা হয়। আর শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে, ঝড় বৃষ্টি থাকে না, জেট প্লেনগুলি চলাচল করে, এগুলো ইম্পর্টেন্ট। ওজোন মণ্ডল ইউভি রশ্মি শোষণ করে, আমাদেরকে রক্ষা করে। মেসোস্ফিয়ার সবথেকে শীতলতম মণ্ডল। থার্মোস্ফিয়ার, যেখানে এক্সরশ্মি, গামারশ্মি এগুলো খানিকটা শোষিত হয় এবং উষ্ণতা প্রচুর থাকে।
থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পৃথিবীতে শুনতে পাই আমরা, রেডিও শুনতে পাই। মেরু অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায় থার্মোস্ফিয়ারে। আয়নমণ্ডল এখানেই অবস্থিত। আর ম্যাগনেটোস্ফিয়ারে ভ্যান আলন বলয় দেখা যায়। এই সমস্ত বিষয় রয়েছে। এগুলো যদি মোটামুটি তোমরা যেভাবে আমি হাইলাইট করে রেখেছি এভাবে রেডি করে পরীক্ষাতে যেতে পারো, আশা করি প্রত্যেকের ফলাফল ভালো হবে। আর বিশেষ কিছু বলার নেই, আজকের জন্য এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, আগামী পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।